এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল ভারতের বিপক্ষে। বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততে পারেনি, তবে ভারতকে ঠিকই চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিয়েছিল। আজকে এই ম্যাচ নিয়ে কথা বলবো। আজকে ম্যাচ গসিপে আমি নয়ন, আমার সাথে রয়েছেন পিয়াল। পিয়াল, আজকের একাদশ দেখেছেন এবং আজকে অধিনায়ককেও দেখেছেন, মানে জাকের আলী অনেক। আমি জানি না কিভাবে জাকের আসলে ক্যাপ্টেন হলো আজকের স্কোয়াডে। জাকেরকে আমি কখনো কোনো ক্রিকেটে আগে ক্যাপ্টেন্সি করতে দেখিনি। আমাদের কি আসলে রিজার্ভে কোনো ক্যাপ্টেন ছিল না? শেষ পর্যন্ত জাকেরকেই কেন ক্যাপ্টেন্সি দিতে হলো? এই প্রশ্নটার উত্তর অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেওয়া যায়। যেমন আপনি যদি চিন্তা করেন যে আপনি কি আসলে ক্যাপ্টেন কোটায় কোনো একটা প্লেয়ার খেলতে পারেন কিনা, যখন আপনার আসলে ক্যাপ্টেন নিজে ইনজুর থাকেন কিংবা কোনো একটা স্ট্র্যাটেজিক কলে তিনি হয়তো ম্যাচটা খেলবেন না। সো নুরুল হাসান সোহান এই টিমে খেলছেন এবং নুরুল হাসান সোহান বাংলাদেশের এমন একজন প্লেয়ার যিনি কিনা আসলে গ্লোবাল টি-20তে তার টিমকে নিয়ে দুবার বেশ ভালো সফলতার সাথে ক্যাপ্টেন্সি করেছেন। এছাড়াও ঘরোয়া লিগে নুরুল হাসান সোহানের যথেষ্ট পরিমাণে ভালো ক্যাপ্টেন্সির নিদর্শন আছে। সো ম্যাচটাকে উনি রিড করতে পারেন খুব ভালো। অনেকেই বলেন যে নুরুল হাসান সোহান আসলে মাঠে জান লাগায় দেন এমন একটা প্লেয়ার। সো আজকে আপনি নুরুল হাসান সোহানকে দিয়ে হয়তো বা ক্যাপ্টেন্সিটা করাতে পারতেন, কিন্তু তার আগে বাংলাদেশের আসলে এই লাইনে আপের ফিলোসফিটা যদি আপনাকে ধরতে হয়, যে টুর্নামেন্ট আমরা খেলছি, এই টুর্নামেন্টে বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েছে পরপর দুটো ম্যাচ। ভারত এবং পাকিস্তান দুটো ম্যাচই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই রকমের একটা ওয়েদারে, মানে দুবাইয়ের ওয়েদারে, যেখানে কিনা আসলে আপনি ম্যাচ খেললে আপনি দেখবেন যে ন্যাশনাল অ্যানথম যখন চলে তখনও প্লেয়াররা একদম অধরে ঘামে। তো ওয়েদারটা আসলে এত বেশি মানে খারাপ একটা মানে স্পোর্টসম্যানের জন্য। তো এরকমের ওয়েদারে পরপর দুটো ম্যাচ খেলা খুবই খুবই রিস্কি। আপনি হয়তো দেখা যেতে পারে যে আপনি ফাইনালে যদি কোয়ালিফাইও করেন তখন হয়তো আপনার বেস্ট ইলেভেনটা পাচ্ছেন না। সো এটা একটা খুবই সাহসী কল ছিল, খুবই স্ট্র্যাটেজিক কল ছিল যে আসলে লিটনের ইনজুরিটা আসলে অত সিরিয়াস ইনজুরি ছিল না। লিটন চাইলে ম্যাচটা খেলতেই পারতেন, কিন্তু লিটনকে ড্রপ করা কিংবা তাসকিনকে পিক না করা কিংবা আপনি সোহানকে ইনক্লুড করতে পারতেন, কিন্তু সোহানকে ইনক্লুড না করে আপনি জাকিরের সাথে গেলেন। কারণ খেয়াল করবেন যে জাকিরকে হয়তো আপনি ব্যাক করবেন, মানে লিটন যখন ফিরে আসবে তখন হয়তো এই টিমে সোহান না, জাকিরই আসলে ফিনিশার হিসেবে থাকবে। সো আপনি জাকিরকে একটা ম্যাচ অফ করে আপনি চান না যে তার রিদমটা, তার মোমেন্টামটা নষ্ট করতে, তাকে আপনি গেম টাইম দিতে চেয়েছিলেন। সো আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ আসলে ভারতের সাথে এই ম্যাচটাতে বলতে পারেন যে বাংলাদেশ আসলে বি টিম দিয়ে এই ম্যাচটা খেলেছে। সো একটা টুর্নামেন্টের মাঝখানে মানে বি টিম নামিয়ে দেওয়া, একটা টুর্নামেন্টের মাঝখানে যদি আপনি এভাবে করে আসলে ইন্ডিয়ার মতো একটা দল, যে দলের বিপক্ষে সবাই চেয়েছিল যে বাংলাদেশ আসলে তার এই গেমটা খেলুক এবং বাংলাদেশ ম্যাচটা গুড নোটে শেষ করুক, কিন্তু আপনি যখন এরকমের একটা লাইন আপ দেখেন তখন আসলে আপনাকে বুঝে নিতে হবে যে বাংলাদেশ এই টুর্নামেন্টটাকে খুবই স্ট্র্যাটেজিক্যালি দেখছে। আমরা যদি আসলে পাকিস্তানের সাথে ম্যাচটা জিতে যাই তাহলে কিন্তু আমরা ফাইনালে কোয়ালিফাই করছি এবং ফাইনালে কিন্তু খুব সম্ভবত আপনাকে হয়তো ভারতের বিপক্ষেই খেলতে হবে। সো যে ভারত আজ আপনার একাদশের বিপক্ষে খেলেছে, তারা কিন্তু আসলে আপনার মেইন যে একাদশ, সেই একাদশের বিপক্ষে খেলার অভিজ্ঞতাটা কিন্তু পায়নি। সো এখান থেকে হয়তো বা তাসকিন খুব ভালো একটা এক্সপ্লোসিভ স্টার্ট দিতে পারেন ফাইনালে, লিটন হয়তো বা খুব চমৎকার একটা ব্যাটিং করতে পারেন, যেটা কিনা আজকে সাইফের ব্যাটিংটাকে কমপ্লিমেন্ট করতে পারতো। সো যখন কিনা আসলে আপনার মেইন টিমটা ফাইনালে ভারতের এগেইনস্টে খেলবে তখন আপনি হয়তো অ্যাডভান্টেজ পাবেন। এবং পাকিস্তানের ম্যাচটাকে যদি আপনি সিরিয়াসলি নেন, এই ম্যাচে আপনি আপনার প্লেয়ারদেরকে রেস্ট দিয়েছেন, হয়তো শেখ মেহেদী ফিরবে, তাসকিন ফিরবে, লিটন ফিরবে। সো আপনার টিমটা একটা খুবই চমৎকার টুর্নামেন্টটা শেষ করে ফাইনালে গিয়ে এই স্ট্র্যাটেজিক কলটার কারণে হয়তো বা আজকের ম্যাচটাতে কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়ার মাধ্যমে আপনি হয়তো বা এরকমের একটা ডিসিশনের দিকে যেতে যাচ্ছেন। সো এই ডিসিশনটাতে আপনি যদি আসলে কথা বলেন, অনেকগুলো ক্ষতি তো ডেফিনেটলি হয়েছে। আমি আসলে যদি ম্যাচ নিয়ে কথা বলি, তার আগে আসলে একটা ব্যাপার নিয়ে কথা না বলে ম্যাচে ঢুকতে পারছি না, কারণ দর্শকরা অলরেডি আপনার ইন্ট্রোতে শুনেছে যে ভারত নাকি। আমি এটাই বলতাম যে দেখেন, আমরা কিন্তু গত ম্যাচ গসিপে যতগুলো পর্ব ছিল আমরা কিন্তু বলেছি যে ভারত যেভাবে খেলছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। এবং আমি পিয়াল দুজনেই বলছিলাম যে ভারত কিন্তু আসলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলবে তখনই তারা আসলে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এবং আজকে যদি খেয়াল করেন, পিয়াল বলছিল যে আমরা বাংলাদেশের বি টিম খেলেছে, অ্যাকচুয়ালি বি টিম না, কয়েকটা রিপ্লেসমেন্ট আমরা আসলে খেলিয়েছি, কারণ আমাদেরকে আসলে পরপর টানা 2 দিন ম্যাচ, একদিন ভারত এবং একদিন পাকিস্তান, দুইটা বিগ ম্যাচ, সেখানে অবশ্যই আমাদেরকে ইনজুরি প্রবণতার জন্য আমাদের আসলে এই সাবস্টিটিউটটা করা প্রয়োজন ছিল। আপনি সেখান থেকে দেখেন এই বাংলাদেশের বি টিমের সাথে কিন্তু ইন্ডিয়া একটা চ্যালেঞ্জ ফেস করেছে এবং নেক্সট চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ। দেখুন, চ্যালেঞ্জ ফেস যে করেছে সেই ব্যাপারটাকেও যদি আপনি একটুখানি ডিকোড না করেন তাহলে হয়তোবা এই যে 41 রানে হার, স্কোর শেষে কিন্তু আসলে মনে হয় না ম্যাচে কি হয়েছে। কিন্তু খেয়াল করুন যে ভারত যে ব্যাটিংটা করেছে সেই ব্যাটিংটার সবচেয়ে বড় পুঁজি অভিষেক শর্মার ইনিংসটা। যদি আমি অভিষেক শর্মার ইনিংসটাকে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে হয়তো ভারতের যে স্কোরটা ওটা হয়তো পাকিস্তানের স্কোরের মতো 140 145 হতো। অভিষেক শর্মা
এটা একটা বড় রিজন হতে পারে যে আসলে জাকির নিজেই আসলে ক্যাচটা ড্রপ করেছেন 2.3 বলে, যখন কিনা অভিষেক শর্মাকে সাকিব বল করছিলেন তখন এজ হয়ে যে ক্যাচটা, ডিফিকাল্ট ক্যাচ ছিল, বাট একজন প্রপার উইকেট কিপারের আসলে এই রকমের ম্যাচে এরকমের একটা ব্যাটসম্যান যাকে যদি আসলে ফেরাতে পারতেন শুরুতে, আপনি দেখেছেন যে ভারতের যতগুলো ম্যাচ এই এশিয়া কাপে আমরা দেখেছি মিডল অর্ডার কিন্তু আসলে ওই এক্সক্লুসিভ পারফরম্যান্সটা করতে পারেনি, মূলত তাদের ওপেনাররাই ম্যাচটা খেলেছেন তাদের জন্য। সো আজকেও কিন্তু ম্যাচটা খেলেছেন অভিষেক গিল একাই। তো অভিষেক গিলকে যদি আসলে ওই 2.3 বলে যদি আসলে সাকিবের ওই বলটাতে যদি আসলে জাকির তালুবন্দি করতে পারতেন, তাহলে হয়তোবা আমরা ইন্ডিয়ার ম্যাচের যে ক্লোজিং লাইন আপটা বা স্কোরটা সেটাকে ভিন্নভাবে দেখতাম। তার চেয়েও গুরুত্বপূর্ণ আমি বলবো যে আসলে অভিষেক শর্মা যে স্টার্টটা পেয়েছেন কিন্তু মিডল ওভারে যদি আপনি খেয়াল করেন, মিডল ওভারে কিন্তু আসলে ওই পাওয়ার প্লের পর থেকে আমি যদি 6 থেকে 10 ওভার এই সময়টা দেখি, এই সময়টায় ভারত উইকেট লস করেছে এবং তারা রানও করতে পারেনি। সাইড দুর্দান্ত দুটো ওভার করেছেন, নিশাদ উইকেট তুলেছেন। সো ভারতের বড় রানের যে ওভারগুলো যদি খেয়াল করেন সেটা হচ্ছে ওই পাওয়ার প্লেতে যখন কিনা অভিষেক শর্মা ছিলেন, তিনি প্রথম 3 ওভারে আসলে তেমন রান হয়নি, প্রথম 3 ওভারে 17 রান ছিল, কিন্তু এরপরে চতুর্থ ওভারে 21 রান, পঞ্চম ওভারে 17 রান, 16 ওভারে আবার 17 রানের একটা ওভার। সো প্রায় 70-75 রানের উপরে পাওয়ার প্লেতে যখন ইন্ডিয়া রান করে ফেলে, ঠিক তারপরে পাওয়ার প্লের পরে যখন কিনা বাংলাদেশ স্পিন নিয়ে আসে, তখন কিন্তু আসলে ইন্ডিয়া স্ট্রাইক রোটেট করতে পারছিল না। আপনি হচ্ছে খেয়াল করবেন যে সূর্য কুমার যাদব, উনি অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছিল যে পাড়ার ক্রিকেটে কিছু ছেলেদের আমরা আসলে আউট করি না কখনো, ঠিক 11 বলে 5 রানের একটা পারফরম্যান্স, কিংবা তারপরেও যারা ব্যাটিং করতে এসেছেন তারা কিন্তু আসলে এক্সক্লুসিভ ব্যাটিংটা করেনি। হার্দিক পান্ডিয়া হয়তো বা 32 রান করেছিলেন 28-25 বল খেলে, সো 130-120 এর মতো একটা স্ট্রাইক রেট। কিন্তু যে ব্যাপারটা আপনি বলছিলেন যে ভারতকে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কান বোলিং অ্যাটাক, যেটা কিনা তারা আসলে গ্রুপ এ তে ফেস করেনি, সেই বোলিং অ্যাটাকটা ফেস করার পরে তাদের ব্যাটিংটা কেমন করে সেটা দেখার ব্যাপার ছিল। এবং আজকে 168 ইন্ডিয়ার টিম যারা কিনা আসলে ভারতের সমর্থক, তারাও কিন্তু হয়তো তাদের ব্যাটিংটা নিয়ে খুশি না। তারা চেয়েছিলেন যে স্টার্টটা তারা দেখেছিলেন, এবং বাংলাদেশের বিপক্ষে খেলতে এসে তো তারা তো মনে করেন 250 রানের উপরে করবে। সো এই যে আপনার প্রতিরোধটা, যেটা কিনা আসলে বাংলাদেশের বোলিং লাইনআপের কাছ থেকে আপনি দেখেছেন, যদিও আমি বলবো যে আসলে এই ম্যাচে যদি আসলে তাসকিন থাকতো সেই ক্ষেত্রে আরো একটা বড় এক্স ফ্যাক্টর হতে পারতো। সাইফুদ্দিন যথেষ্ট খরুচে ছিলেন, শেষ ওভারটায় সাইফুদ্দিন খুবই চমৎকার বোলিং করেছেন, কিন্তু তার আগে সাইফুদ্দিন যথেষ্ট খরুচে ছিলেন এবং সেই ওভারের ক্রেডিটটা হয়তো আপনি মুস্তাফিজকে দেবেন, কারণ 17 নাম্বার ওভার 19 নাম্বার ওভারটাতে তিনি যেভাবে পারফর্ম করেছেন। সো ইন্ডিয়া আসলে আমি বললে 6টা ওভারে হয়তো বা তারা 15-13 এরকমের করে রান পেয়েছে, এর বাইরে যে বাকি যে 14টা ওভার, পুরো ওভারটাতেই কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে এবং তাদের 5-6টা উইকেট তুলে নেওয়া। সো আপনি যদি খেয়াল করেন যে আসলে ভারত গ্রুপ এ তে কিন্তু এই ধরনের বোলিং লাইনআপের এগেইনস্টে তাদের ব্যাটিংকে স্ট্রাগল করতে দেখেনি। তাদের মিডল অর্ডারের যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ম্যাচে এক্সপোজ হয়েছে। সো এরপরে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ রয়েছে, সেখানে ভারত যদি তার ব্যাটিং অর্ডারটাকে নিয়ে আর একটু চিন্তা না করে, অভিষেক শর্মা কিংবা গিল কিংবা এরপরে যারা আসলে খেলতে আসেন তারা যদি ভালো পারফর্ম না করেন, তাহলে হয়তো বা ক্লোজ ম্যাচে চেস করতে গিয়ে ভারত চোখ করতে পারে। সো ভারতের এই ব্যাটিংটার পরেও যদি আসলে দেখেন বাংলাদেশ যখন কিনা আসলে ব্যাট করতে আসে, তখন আপনি খেয়াল করবেন যে আজকে আমাদের যদি আসলে লিটন দাস থাকতেন এবং লিটন দাসের ইনিংসটা যদি আসলে সাইফকে কমপ্লিমেন্ট করতো, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশ বেশি দূরে ছিল না ম্যাচ থেকে। ইভেন ম্যাচের 13-14 ওভারেও যদি আপনি খেয়াল করেন, তখন আসলে বাংলাদেশের এই মানে যাদের আসলে ব্যাটিংটা করার প্রয়োজন ছিল, সেখানে বাংলাদেশ ইনিংস আসলে সমালোচনা করলে অনেককেই সমালোচনা করা যায়, কিন্তু আপনি যে জায়গাটাতে আসলে শোটা শুরু করেছেন যে ভারত তার টুর্নামেন্টের সবচেয়ে বড় যে টিমটা, মানে এই টুর্নামেন্টে কিন্তু ভারত, আমরা একদম শুরু থেকেই বলে আসছি যে তারা নিজেরাই নিজেদেরকে টুর্নামেন্টের সবচেয়ে বড় টিম অঘোষিতভাবে ঘোষণা করেছে। সো এই টুর্নামেন্টের সবচেয়ে বড় টিমটা যখন একটা মানে ন্যাশনাল সাইডের গ্রুপ বির একটা দল যারা হয়তো বা তাদের বেস্ট 11 নিয়েও মাঠে নামেনি, তাদের বিপক্ষে যখন স্ট্রাগল করে ব্যাটিং এ, ইটস এ বিগ কনসার্ন। এবং বাংলাদেশের খেলায় ডেফিনেটলি আপনি যদি আলোচনায় আসেন, আপনি তো অনলি 11 নিয়ে কথা বলেছেন, এবং বাংলাদেশ ম্যাচটা যে জিততে চায়নি তা কোনোভাবেই নয়। যারা এই 11 এর সুযোগ পেয়েছেন তারা সবাই কিন্তু আসলে ওই সবাই যেটা মেন্টালিটি বা ইন্টেন্ট নিয়ে খেলেছে আজকে। এক্স্যাক্টলি। ইভেন আপনি যদি শেষ দিকে বলেন যে বাংলাদেশের ব্যাটিং কলাপসটাকে আসলে কিভাবে দেখি, আমার মনে হয় যে আসলে বাংলাদেশ যে রানটা তারা করে খেলছিলেন, তারা জানেন যে আসলে হয় আমরা এই রানের জন্য খেলবো, নেট রান রেটের ব্যাপারটা হৃদয় যেটা বলেছিলেন আসলে টুর্নামেন্টের শুরুতে, মেবি হৃদয় ইজ ব্যাকিং হিম। সো আমাদের কাছে নেট রান রেট কোনো ইস্যু না, আমরা আসলে টুর্নামেন্ট হয় কারো দোয়ায় কিংবা হয়তো না, আপনি সাইফের কথা বলছিলেন যে সাইফ ডমিনেট করে খেলছিল। আপনি যদি দেখেন যে আমরা যে রানের এগেইনস্টে খেলতে নামলাম ব্যাটিং ইনিংসে, সাইফ ওয়াজ দ্য ম্যান যে শুরু থেকে ডমিনেট করা শুরু করে, এবং সে মানে যেভাবে 4 ছক্কা দিয়ে তার ইনিংসটা বিল্ড আপ করছিল, শুধু তার অপর প্রান্তে একটা ব্যাটার যদি আসলে জাস্ট মানে ধরতো, হাল ধরতো, তাহলে আমি মনে করি যে সাইফ হয়তো আজকে ম্যাচটা বের করে ফেলতো। হ্যাঁ,
সাইফকে নিয়ে আপনারা বলতে পারেন যে সাইফ আজকের ম্যাচে 3-4 বার লাইভ পেয়েছে, তার কয়েকবার ক্যাচ উঠিয়েছিল, তো সেই ক্যাচগুলো আসলে ভারতের ফিল্ডাররা মিস করেছে, কিন্তু তারপরেও মানে যেভাবে ক্যাচ মিস হয়েছে এবং আমি না, sure এখানে পিয়াল ভাই, এখানে একটা ব্যাপার আছে। আজ আপনি যদি দেখেন দুবাই স্টেডিয়ামে, যদি আপনি স্ট্যাট দেখেন যে দুবাই স্টেডিয়ামের উপরে যে লাইটটা, আমরা নরমালি স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে যে ফ্লাড লাইটটা দেখি, দুবাইয়ের কিন্তু একটু ভিন্ন রকম। দুবাইয়ের কিন্তু দেখবেন যে উপরে গোল করে যে লাইট, এই লাইটের জন্য কিন্তু এই সুপার ফোরে দেখেন প্রত্যেকটা ম্যাচে আপনি এরকম ফিল্ডিং দেখছেন। শিবম দুবে তো কেবল দুবাইতে ফিল্ডিং করেন না, আমি তো ওনাকে পৃথিবীর যে কোনো স্টেডিয়ামে যদি আসলে ফিল্ডে দেখি আমি নিশ্চিত যে উনি একটা ক্যাচ ফেলবেন। সো আমরা ঢাকা থেকে, মানে ঢাকার সাংবাদিকরা যদি আসলে ভারতের সমালোচনা করে তাহলে হয়তো বা আপনাদের খুব গায়ে লাগে, কিন্তু আমি নিশ্চিত যে আপনাদের মিডিয়াতেও শিবম দুবেকে নিয়ে অবশ্যই চর্চা হয়। এবং আমি যদি আজকে ভারতের, আপনি ফিল্ডিং যদি খেয়াল করেন যে কয়টা ক্যাচ ভারত ছেড়েছে, এবং এই কয়টা ক্যাচ ছাড়া, এবং শিবম দুবে যখন শেষে বল করতে এসেছেন, উনি, আমার মনে হয় শেষ বলটা যদি আসলে আম্পায়ার হোয়াইট কল করতেন তাহলে হয়তো ওনাকে আরো কয়েকটা বল করতে হতো। তো স্যামসাং এর কথা যদি বলেন, বা শিবম দুবের কথা যদি বলেন, বা আজকে সূর্য কুমার যাদব যেভাবে খেলেছে, তো এই টিমটা যদি আসলে পৃথিবীর সবচেয়ে সেরা টিম হয় এবং এই টিমের প্লেয়াররা যদি হয় আসলে পৃথিবীর সবচেয়ে সেরা প্লেয়ার, মানে আমি কিছু ভারতীয় গণমাধ্যম দেখছিলাম যেখানে কিনা আসলে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে প্লেয়ারদেরকে রেট করা হচ্ছিল। সো আমি দেখলাম যে আসলে সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে তারা 9.5, 10 আসলে এভাবে রেট করতে চান, বাঙালি প্লেয়ারদেরকে 5, 5.5, 6 করে রেট করা হয়। সো এই রেটিংটা আসলে যে স্ট্যাটের বিপক্ষে, যে ডাটার বিপক্ষে, সেই রেটিংটার এক্সিকিউশন কিন্তু আজকের ম্যাচে ছিল না। আজকের ম্যাচে আপনি যদি আসলে মানে অভিষেক শর্মার ইনিংসটাকে বাদ দিয়ে ভারতের পুরো দলের ব্যাটিং দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তো বা কোনো অ্যাসোসিয়েট দেশও এর চেয়ে ভালো পারফর্ম করে। তো এই বিষয়টা যদি আপনি এভাবে চিন্তা করেন যে আসলে এই ম্যাচে বাংলাদেশ হেরেছে এবং ভারতও ম্যাচটা যেভাবে খেলেছে, দুটো দলের পারফরমেন্সই আসলে এশিয়া কাপে যে টোনে আমরা আসলে ম্যাচ দেখতে চাই সেই টোনের ম্যাচ বলে আমার মনে হয়নি। ইভেন ভারতের সাথে পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে, আপনি যদি খেয়াল করেন ভারত পাকিস্তান কিংবা বাংলাদেশ ভারত ম্যাচ, পাশাপাশি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ, এই তিনটা ম্যাচে যদি আপনি খেয়াল করেন মোর কম্পিটিটিভ ম্যাচ ওয়াজ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা। তো এই যে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ কিংবা বাংলাদেশের সাথে পাকিস্তানের ম্যাচের যে প্লেয়ারদের পারফরমেন্স কিংবা এই ম্যাচে যে ঘটনাগুলো, গল্পগুলো ঘটেছে, সেই গল্পগুলোর যে কেন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে আমরা প্লেয়ারদেরকে আরো ভালো পারফর্ম করতে দেখি। তো এটা হতে পারে যে এশিয়াতে এখন যে টুর্নামেন্টটা চলছে এশিয়া কাপ, সেই টুর্নামেন্টটাতে ভারত এবং পাকিস্তান এই টুর্নামেন্টের সবচেয়ে সবচেয়ে ফেভারিট টিম এবং সবচেয়ে বেশি বলতে পারেন যে দর্শকদের সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট কিংবা অর্থের লগ্নি সবকিছু এই দুটো টিমের উপরে স্পটলাইট। কিন্তু যদি আপনারা খেয়াল করেন যে ভারত এবং পাকিস্তানের বাইরে যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রাইভালরি নিয়ে যে কথাটা হচ্ছে, সেইটাকে যদি আসলে এই ভারত পাকিস্তান রাইভালরিকে টপকাতে হয়, আমার কাছে কথা হচ্ছে যদি টপকাতে হয় তাহলে ভারতকে বাংলাদেশের হারানো উচিত ছিল, শ্রীলঙ্কার ম্যাচেও ভারতকে মানে শ্রীলঙ্কাকে ভারতকে হারাতে হবে এবং বাংলাদেশের ম্যাচে বাংলাদেশকে পাকিস্তানকে হারাতে হবে, এবং শ্রীলঙ্কা বাংলাদেশ যদি ফাইনালে যায় এবং তারপরে যদি একটা ভালো ম্যাচ আমরা উপহার দিতে পারি, যে ম্যাচটা হয়তো বা একজন ভারতীয়, একজন পাকিস্তানি দর্শকেরও ভালো লাগবে, তখন আপনি হয়তোবা নেক্সট এশিয়া কাপে এই চর্চাটাতে হয়তোবা যেতে পারেন যে আমরা হয়তোবা এই এশিয়ার রাইভালরিটাকে একটু ভিন্নভাবে দেখতে পারি, যদিও এটা খুবই কঠিন, কারণ সেখানকার রাজনৈতিক যে দু দলের টানাপড়ন সেটা যতদিন আসলে কমবে না, আমরা মনে হয় না অনেক ভালো ক্রিকেট খেললেও স্পটলাইটটা আমাদের দিকে পড়তে পারে। সেটাই। বাংলাদেশের আসলে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। আগামীকালকে আমরা সবাই আশা রাখবো, সবাই টিভি পর্দার সামনে সেই আশা নিয়েই বসবো যে বাংলাদেশ অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করবে এবং ফাইনালের টিকিট নিশ্চিত করবে। এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা ম্যাচ শেষেই আমাদেরকে পেয়ে যাবেন, আমাকে এবং পিয়ালকে ম্যাচ শেষে ম্যাচ বসিতে। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।